আমরা যেটি গত সপ্তাহে শুরু করেছিলাম, ফ্রম দেয়ার উই নিড টু কন্টিনিউ। আমার ছাত্রছাত্রী কিছুক্ষণ আগে 303 জন ছিল, এখন 162। এনিওয়ে তারা জয়েন করবে হয়তো বা, চেষ্টা করছে কেউ কেউ। এনিওয়ে আমরা যেটি করছিলাম সেটি আবার একটু ওভারভিউ বলছি যে আমাদের প্রোডাকশন সিস্টেমের মধ্যে আমরা ছিলাম এবং কতগুলো ভেরি ভেরি অ্যালার্মিং ডিজিজের কথা ছিল। এর মধ্যে একটি ছিল রেড ব্লাইট অফ পটেটো, পাইথোফথোরা ইনসিস্টেন্স হচ্ছে তার কজ। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, ওকে। তো লেট ব্লাইট অফ পটেটো এটা একটা ভেরি ক্রিটিক্যাল একটা ডিজিজ। যদি কোনো কারণে এটি প্রাদুর্ভাব শুরু হয়ে যায় তাহলে এটি হেক্টর আফটার হেক্টর ওভারনাইট, এক রাতেই গ্রামের পর গ্রাম, দিগন্তের পর দিগন্ত এটি একেবারে মরক লেগে যায়। এই জন্য ফার্মাররা একেবারে শুরু থেকে, সিজনের শুরু থেকে তারা সতর্ক থাকে এবং অনেকবার প্রিভেন্টিভ স্প্রে করে, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই প্রিন্সিপালে। তবে এটা যদি তোমার কমিউনিটি ফার্মিং হয়, সবাই যদি সতর্ক থাকে, তখন কিন্তু এমন ব্যবস্থা, এত ব্যয়বহুল পদক্ষেপ নেওয়ার দরকার পড়ে না। এবং যেহেতু আমাদের সেই ধরনের অর্গানাইজড ফার্মিং নাই, ফার্মাররা বিক্ষিপ্তভাবে চাষাবাদ করে। একজন যদি অবহেলায় তার জমিতে এমন ইনফেস্টেশন, কার ঘুম ধরলো আবার? ঘুম ধরলে ঘুমিয়ে পড়ো, কি করা যাবে আর। কার ঘুমাচ্ছিল? 11টার সময় ঘুম পেলে তো বড়ই খারাপ। এনিওয়ে, তো এই মরক থেকে বাঁচার জন্য ফার্মাররা বেশ কয়েক ধাপে অনেক ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করে। তার মধ্যে একটি হলো ডাইথেনিয়াম 45 বা তার অল্টারনেট হিসাবে তারা রিডোমিল ব্যবহার করে, কপার ফাঙ্গিসাইডস এবং গ্রুপ অফ ফাঙ্গিসাইডস তারা বিভিন্নভাবে ব্লেন্ড করে ব্যবহার করে। তো বাজারে এমন অনেক প্রতিষ্ঠানের ফর্মুলা মিক্স তারা বিভিন্ন রিকমেন্ডেশনে তারা ফার্মার্সদেরকে দেয় এবং ফার্মার্সরা বাধ্য হয়ে এটা ব্যবহার করতে হয়। আমাকে একটু সময় দিবে, আমার অফিস থেকে একটা কল আসছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এটা তুমি একটা ফাইলের মধ্যে জমা করে রাখো, আমি আসবো। ওইটা তুই জয়েন হইছিলি না? আমি তো ওইটা আচ্ছা ঠিক আছে, আমি একটা সুযোগ করে আসবো। তো থ্যাংক ইউ সায়েম। তাহলে ফাইনাল সার্টিফিকেটও পেয়েছো না? ফাইনাল সার্টিফিকেট এই যে স্যার কেবলই দিয়েছিলাম। ভেরি গুড। এটা একটা আমরা একটা যত্ন করে একটা ফাইলের মধ্যে রাখবো। আর সাইদকে বলে রাখো। ডক্টর খুবই ভালো হয়েছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসের মাঝে আছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইমেলে দিয়ে দাও, এই সপ্তাহে একটা ক্লাস নিয়ে নিব তাহলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বোর্ডে কি সকল কাজ হচ্ছে রনি? আর কথা আমি জানি না। হ্যাঁ, উই আর ব্যাক টু দ্য ক্লাস। আমার অফিস স্টাফ একটু ফোন কথা বলতে চেয়েছে। এনিওয়ে, আমাদের যেটি করতে হবে যে এই বিশেষ করে এই রোগটাকে দমন করতে পারলে পটেটোর একটা বড় রকমের ঝামেলা থেকে বাঁচা যায়। এবং এটির জন্য ভালো পদ্ধতি ছিল ফিল্ড স্যানিটেশন এবং কমিউনিটি অ্যালার্ট, অ্যাওয়ারনেস। তো যদি একজন ফার্মার যদি তার ফসলে যদি এমন ফাইটোপথরা ইনফেস্টেশন শুরু হয় এবং এটা ছড়িয়ে যেতে পারে দিগন্তের পর দিগন্ত। তো এটি কোনো কোনো বছরে আমাদের দেশে এটি বেশ ব্যাপকভাবে আলুর ক্ষতি করে, প্রচুর টাকা খরচ করতে হয় এবং আলু চাষিরা প্রায় কমার্শিয়াল পটেটো গ্রোয়ার্সরা আর ইউজুয়ালি ভেরি রিচ।
আদারওয়াইজ তারা এটি অ্যাফোর্ড করতে পারে না। আর গতদিন বলেছিলাম বীজ আলুর খরচই প্রায় 50%, 40 to 50% খরচ পড়ে যায় শুধু বীজের জন্য, কারণ ওই টিউবার লাগাতে হয়। বীজ আর কয়টা বাল্কি ইন ভলিউম এন্ড কস্টলি অ্যাজ ওয়েল। তো এই জন্য পটেটো চাষটা খুবই একটা সেন্সিটিভ একটা ক্রপ হিসেবে দেখা হয়, বিকজ অফ দিস ডিজিজ ইনকার্ড ইন দ্য টোটাল কাল্টিভেশন প্রসিডিওর। সবগুলি কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ, তবুও এটা খুব লাভজনকও বটে অন্যান্য মাঠ ফসলের তুলনায়। এটা যেহেতু প্রোডাকশন অনেক বেশি হয়, আমাদের দেশে এখন প্রায় 20 টন 25 টন সাধারণ ফার্মারই পেতে পারে। আর যারা আরো যত্নশীল ভাবে এই ফসলকে চাষাবাদ করে তারা 30, 40, 50, ইভেন 60 টন পর্যন্ত আমাদের এখানে রেকর্ড আছে। এনিওয়ে, আমরা উই গো ফরওয়ার্ড উইথ দ্য নেক্সট স্লাইড। ডিজিজের কথা কিছুটা বলেছি তোমাদের। এটা যে কোনো একটা ওষুধ কোম্পানির তুমি যদি ওয়েবসাইট দেখো, দেখবে যে এই প্রচুর আলুর সংক্রান্ত তারা ওষুধ ব্যবহার করছে। তো মেজর ওষুধটা এটা। তারপরে যদি লিফি স্পট দেখা যায়, অল্টারনারিয়াস, তার জন্য এটাও কপার ফাঙ্গিসাইড, স্যানিটেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এই যে তোমার ভাইরাসটা এটা সিড বর্ন হয়ে যায়, যার সিড ক্রপে কোনোভাবেই কোনো ভাইরাসই অ্যালাউ করা যায় না, বিশেষ করে পটেটো ভাইরাস এক্স ওয়াই, এগুলো সাংঘাতিকভাবে ক্ষতিকর। তো এমন জটা দেখা গেলে এটা ধরে নিতে হবে যে এটা ভাইরাস ইনফেক্টেড। মোজাইক হলো তাই। মেজর দুই ধরনের সিমটম হয়, কিন্তু কজাল অর্গানিজম ক্যান বি কোয়াইট এ গুড নাম্বার। তো এখন এটি টেস্টিং করার জন্য তোমার একটা প্রসেস আছে, আমরা একটু সামনের দিকে যখন যাব বলবো। তো ভাইরাসকে ক্যারি করে নিয়ে যায় তোমার এই পোকা। আদার ইনসেক্টস ক্যান অলসো বি ভেক্টর, বাট দিস ইজ এ মেজর ভেক্টর ফর ক্যারিং ভাইরাস, মাইক্রোপ্লাজমা, এই ধরনের ডিজিজ গুলোকে। তো মাইক্রোপ্লাজমা রিলেটেড কিছু অর্গানিজমকে বলা হয় MLO, মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম। The virus and mycoplasma like organism এটা ক্যারি করে এই ফিডকে তোমার খুব কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যাদের বাড়ি উত্তরবঙ্গে যেহেতু ফসল ফলানোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পকেট। তো আলুর কমার্শিয়াল কাল্টিভেশনও প্রচুর হয় বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ ওই অঞ্চলে, রাজশাহী। তো ওখানে যারা বীজ আলু উৎপাদন করে তারা মাঠের মধ্যে দেখবে যে মশারি টানিয়ে রেখেছে। তো কি সেই মশারি, কি হয় সেখানে, এগুলো আমরা আর একটু রিলেট করব। উদ্দেশ্য হলো ওই যে আলু খেতে যাতে কোনোভাবে জাপ পোকা ঢুকে না পড়ে, ভেরি ওয়েল স্যানিটেটেড কন্ডিশনে রাখা হয় সেই আলুকে, কারণ কয়েক জেনারেশন ধরে আলুর বীজ তৈরি করতে হয়। সো ইটস এ ভেরি বিগ ইনভেস্টমেন্ট অ্যান্ড ভেরি প্রমিজিং এন্টারপ্রেনারশিপ অ্যাজ ওয়েল। তো যাদের সুযোগ আছে তারা নিজেরা এটা করতে পারো, অথবা তোমাদের আত্মীয় স্বজন যারা আন্ডার এমপ্লয়েড তাদেরকে উৎসাহিত করতে পারলে এই ইভেন লেভেল 3 স্টুডেন্ট ক্যান ডু এ ভেরি বিগ বিজনেস। তো আমি আশা করব যে তোমরা নিজেরা অবশ্যই একাডেমিক্সে জড়িত থাকবে, তোমাদের আত্মীয় স্বজন যারা বিভিন্ন রকমের ইনকনভিনিয়েন্সের মধ্যে ভুগছে তাদেরকে তোমরা ইন্সপায়ার করলে তোমরা একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করতে পারো ইন ইউর ওন ফ্যামিলিজ। এনিওয়ে, উই গো ফরওয়ার্ড। তাহলে আর একটু বলেছিলাম যে অ্যানাদার মেজর গ্রুপ অফ ডিজিজ হচ্ছে উইল্ট ক্যান বি কজড বাই ফাঙ্গাস, and that can be because of bacterium, it can be because of কি বলে some sort of nematode. এছাড়া আরো হতে পারে যে তুমি যদি প্রপার ইরিগেশন না দাও ন্যাচারালি গাছ উইল্ট হবে। তো এভরি সিঙ্গেল সিচুয়েশনে তোমার ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট হবে। যদি নিমাটোড হয় তুমি যদি বেশ ভালো একটু ফ্লাডিং করে দিতে পারো, নিমাটোড উইল ডাই আউট, কারণ এগুলো হচ্ছে গাছের কৃমি। তো কৃমি দে আর অ্যানিমাল ইন অ্যানিমাল কিংডমে, তাদের যদি তারা নিঃশ্বাস নিতে না পারলে সাফোকেশনে, সাবমার্জেন্সে তারা মারা যায়। বাট দিস ট্রিটমেন্ট ক্যান বি ভেরি ব্যাড ফর ব্যাকটেরিয়াল উইল্ট। ব্যাকটেরিয়াল উইল্টে যদি পানি দিয়ে দাও ছড়িয়ে, তো পানির সাথে ব্যাকটেরিয়া that will be disseminated and spread all around the field. So বুঝতে হবে কখন। তো ব্যাকটেরিয়াল উইলটে অবশ্যই তোমাকে ড্রাই রাখতে হবে এবং অল্টারনেট রেগুলেটেড ইরিগেশন দিতে হবে যাতে স্প্রেড না করে। যে গাছ ইনফেক্টেড এগুলোকে আইডিয়ালি তুলে ফেলতে হয় সো দ্যাট স্প্রেডিংটা কমে। আর ভার্টিসিলিয়াম উইল যদি হয় সেটা হবে ফাঙ্গাল উইল। তো সেখানে তুমি দেখবে যে
তার এই জেলের ভিতরে একটু থিকেন্ড হয়ে আছে, বাট কোনো স্মেল নেই। আর ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে কিন্তু তোমার ইয়ে হবে, স্মেলই হয়ে যাবে। গতদিন বলেছিলাম যারা ক্লাসে ছিলেন তাদের হয়তো মনে আছে যে যদি মাংস পচে যায়, মাছ পচে যায়, আর তখন ভেরি ব্যাড স্মেল তৈরি করে, কারণ দিজ আর প্রোটিন ডিগ্রেড হলে খুবই ন্যাস্টি স্মেল হয়। তো ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে এমন স্মেল পাওয়া যাবে। আর ফাঙ্গাল উইল্ট হলে তুমি স্মেলই হবে না, ভিতরে তুমি দেখবে যে ব্লকিং হয়ে গেছে, তো তার জাইলেম ভেসেল গুলো ব্লকড হয়ে আছে, যার জন্য ময়েশ্চার সে ড্র করতে পারছে না। আর ফিউজিয়াম হলে একেবারে কালো হয়ে যাবে ভিতরের দিকে। এইভাবে একটু চিহ্নিত করা যায়। তো ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে যেমন নাকি স্প্রেডিং এর ক্ষেত্রে ওয়াটার কোন বি ওয়ান অফ দা মেকানিজম, যে ওয়াটার স্প্রেড হয়ে যেতে পারে। ফাঙ্গালের ক্ষেত্রে এইভাবে হয় না। তো তোমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার ডেফিনেটলি একটু ডিফারেন্ট করতে হবে, সো দ্যাট কোনোভাবে ডিসপার্সাল না হয়ে যায় ইনোকুলামের। আর একবার এই সমস্ত সমস্যা দেখা দিলে ওই ওই গাছটাকে খুব বেশি একটা ইমপ্রুভ করা যায় না, সো ইরেডিকেশন, তুলে ফেলা ছাড়া আর কোনো পথ নেই। স্ক্যাব ম্যানেজ করতে গেল সয়েলের অ্যাসিডিটি মেনটেন করা একটা ইম্পর্টেন্ট কাজ হয়। সামটাইম লাইমিং ক্যান বি হেল্পফুল, এবং তোমার কজাল অর্গানিজমকে রিডিউস করার জন্য সয়েল ট্রিটমেন্ট করা যায়। তোমরা এগুলি একটু অ্যাওয়ার করবে। When the potato get matured, then it's a question of harvesting. তো হারভেস্টিং এর জন্য ফার্স্ট ইন্ডেক্স হলো এভরি সিঙ্গেল ভ্যারাইটি হ্যাজ এ রিকমেন্ডেড লাইফ স্প্যান ফর ম্যাচিউরিটি। তো প্রপারলি ম্যাচিউর হলো কিনা, দিস ইজ ওয়ান অফ দ্য কনসেপ্ট ফর প্রিজার্ভেশন। তো প্রিজার্ভ করতে গেলে পটেটো ইজ নরমালি প্রিজার্ভড রাউন্ড দ্য ইয়ার। মানে ফসল হলো, এটা এখন নভেম্বরে প্ল্যান্টিং হচ্ছে, এপ্রিলে গিয়ে এটা হারভেস্ট হয়ে যাবে। হারভেস্ট হলে দেন ইউ কিপ ইট আনটিল দ্য নেক্সট ক্রপ ইজ ডান। এখনো বাজারে গত বছরের আলু পাবে, আরো কয়েক মাস পাবে। তাহলে আলুটা ছিল কোথায়? কোল্ড স্টোরেজে। তো এত বড় একটা লম্বা সময় আলুকে থাকতে হবে, সো পটেটো হ্যাজ টু বি ভেরি ম্যাচিওর to withstand the troubles. কোথায় ট্রাবলটা হচ্ছে? ওই হ্যান্ডলিং এ। তুমি হারভেস্টিং এর সময় আলু খোঁচা লেগে যাবে, ব্রুজিং হবে, তারপরটাকে তুমি ব্যাগিং করবে, এ মাথায় নিবে, লোকেরা হ্যান্ডলিং করবে, এটাকে নিয়ে যাবে কোল্ড স্টোরেজে, সর্টিং হবে, গ্রেডিং হবে, তারপর আবার ব্যাগে ভরো, তারপর এটাকে নিয়ে যাও প্রিকুলিং এ, প্রিকুলিং থেকে একেবারে স্টোরেজ চেম্বারে, আবার একইভাবে বেক করো। তো আমরা স্টোরেজ পড়তে গিয়ে সেটা পড়বো। তো মূল কথা হলো তাকে একটা লম্বা সময় এক স্থান থেকে আরেক স্থানে নাড়াচাড়া করতে হচ্ছে, and these are very vulnerable fleshy tissue. যদি তার ব্রুজিং হয়ে যায় তাহলে এটার মধ্যে কি হবে? রটিং হওয়ার চান্স বেড়ে গেল, সেকেন্ডারি ইনফেকশন হবে বাই এডিশনাল কজাল অর্গানিজম। সেই জন্য ক্লিন কালচার যেমন দরকার, এখন ক্লিন হ্যান্ডলিং দরকার ডিউরিং ইউর হারভেস্টিং। তো হারভেস্টিং এর আগেই তোমাকে বুঝতে হবে যে আলুটা সাফিসিয়েন্টলি ম্যাচিউর হলো কিনা। ইফ নট, দ্যাট ইজ অনলি সুইটেবল ফর লোকাল মার্কেটিং। দেখো না, সিজনের শুরুতে প্রায় 100 টাকা আলুর দাম থাকে, সিজনের একেবারে মাঝে কিন্তু 10 টাকা 15 টাকায় নেমে আসে। এখনো আলু 50 টাকা কিছুদিন আগে বিক্রি হয়েছে, কোথাও 30, 40 ইত্যাদি বিক্রি হচ্ছে, পুরাতন আলু কিন্তু। তো এখন এই আলুটাকে এই জন্য তার রাইট সাইজে আসতে দিতে হবে, তার স্কিনটাকে থিক এন্ড হতে দিতে হবে, so that this can be preserved for fairly longer time. আনালে কি হবে, একেবারে ফ্রেশ আলু হলে নতুন আলু বাজারে খেয়ে ফেলার জন্য, ইমিডিয়েট মার্কেটিং করার জন্য খুবই সুইটেবল। বাট ফার্মার্স আর ভেরি ক্রিটিক্যালি তারা অ্যাওয়ার। তারা দেখবে যে তোমার ফলন বেশি হলো, সারা বছর সংরক্ষণ করে আমি কি লাভ করব, যদি আমি আগাম ফসল তুলে বাজারে বিক্রি করে যদি আমার ইকোনমিটা ঠিক থাকে, তাহলে আমি সংরক্ষণের চিন্তা করব কেন? ইয়েস, মেনি ফার্মার্স ডু দিস থিং, এবং তারা ওই আর্লি মার্কেটিং করে, আর্লি ক্রপ করে, দেন দে ডু নট গো ফর ইভেন কোল্ড স্টোরেজ প্রিজার্ভেশন। তো এইগুলি তোমার বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। আর যার নাকি ক্রপ লেট হয়েছে, সে তো এমনিতেই বাজার মূল্য পাবে না, তো তখন তার এই প্রিজার্ভ করে রাখবে কোল্ড স্টোরেজে, যখন বাজারে ডিমান্ড বাড়ে তখন সে ওখান থেকে কোল্ড স্টোরেজ থেকে বের করে বিক্রি করে। এই ধরনের একটা বিরাট একটা সেক্টর পটেটোকে নিয়ে ঘিরে আছে, এবং বলতে হবে যে ভেরি বিগ ইনভেস্টমেন্ট রিগার্ডিং পটেটো স্টোরেজ। বাংলাদেশে প্রায় 300 পটেটো স্টোরেজ আছে, কমার্শিয়াল স্টোরেজ, ওখানে একটা বিরাট ভলিউম
তোমার সংরক্ষণ করা হয়। আমরা উইল গো অন দিস থিং। এখন প্রসেসটার মধ্যে ইরিগেশন বন্ধ করে দিতে হবে হারভেস্টিং এর সপ্তাহখানেক বা 10 দিন আগে, এবং গাছের গোড়া থেকে সমস্ত লতাপাতা তুলে নিতে হবে। তো আগেও বলেছি যে বীজ ক্রপ হলে আরো বেশি সতর্ক হতে হবে, যাতে একটা মাত্র পাতা, একটা সুতো যেন বেরিয়ে না থাকে। কারণ যদি একটা জাপ পোকা এই ফিড এসে যদি ওই পাতাতে সাক করে, দেন পটেনশিয়ালি সে ভাইরাস ছড়িয়ে দিবে, এবং ছড়িয়ে দিলে ওই টিউবারের মধ্যে ইনফেকশন চলে যাবে, and this potato will be kept in the cold storage for nearly 9 months, এবং সে কিন্তু ভাইরাস পটেটোর ভিতরে মাল্টিপ্লাই হবে, এবং ওই পটেটো দিয়ে যদি আবার নতুন ফসল করা হয়, সেই ফসলে কিন্তু ফলনশীলতা বেশ কমে যাবে। এইভাবে বীজ নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য হাম পুলিং করা হয়। আর কমার্শিয়াল পটেটোর ক্ষেত্রে কি করা হয়, গাছের গোড়া কেটে দেওয়া হয়। যদি ভাইরাস এসে 2টা কামড় দিয়েই দেয়, তাতে খুব বেশি সমস্যা নেই, কারণ এটা খাবার আলু হিসাবে ব্যবহার হবে। ইভেন ইন মাই পার্সপেক্টিভ, একটু ভাইরাস আসলে খুব ক্ষতি নেই, প্রোটিন আসবে আর কি। তো potato is a starch crop, so if you get more protein, nothing wrong in it, but for its vital seed quality it will be very poor and poorer. আর মনে আছে নিশ্চয়ই, এটা খুব মনে রাখতে হবে যে পটেটোর একটা বড় সমস্যাই হলো ডিজেনারেশন। ডিজেনারেশন মানে তার যে বৈশিষ্ট্য ছিল, এটা যদি বছরের পর বছর তার বীজ থেকে ভেজিটেটিভলি খালি টিউবার থেকে টিউবার গ্রো করা হয়, তো তখন সামহাউ তার মধ্যে এনভায়রনমেন্টাল স্ট্রেস আছে, কোনো না কোনো ভাবে ভাইরাস না হলেও ভাইরাসের মতো আরো অর্গানিজম, অ্যামেলোর কথা বলেছি, মাইক্রোপ্লাজমা, এই ধরনের অসংখ্য অতি ক্ষুদ্র প্রাণী মানে ক্ষুদ্র জীব এটাকে ইনফেস্ট করে ফেলে, এবং তার ভাইটাল ক্যাপাসিটি ফর গ্রোয়িং এ নিউ ক্রপ এন্ড প্রোডাক্টিভিটি লুজ করে, এবং পটেটো তার অরিজিনাল বৈশিষ্ট্য কিছু হারাতে শুরু করে। এই হারানোটাকেই বলা হয় ডিজেনারেশন। তাহলে কোয়ালিটি ডিগ্রেডেশন এন্ড দেন পটেনশিয়ালিটি ফর রিজেনারেটিং এ গুড ক্রপ ইন দ্য নেক্সট সিজন, এটা দিনে দিনে বছরে বছরে পটেটোতে এটা হারাবেই, যতই তুমি সুন্দর রাখতে। So therefore, after 2 to 3 years, you need to start with a new batch of seed produced very carefully in a seed program, not commercial potato program. তো এই ধরনের একটা ব্যাপক একটা কর্মযোগ্য পটেটো ইন্ডাস্ট্রিকে নিয়ে সারা বিশ্বব্যাপী আছে, এবং বাংলাদেশ ইজ ভেরি ভেরি লাকি ইন ওয়ান ওয়ে, যে আমাদের হতদরিদ্র অনেক না পাওয়ার মধ্যেও পাওয়া হলো we are one of the top 10 producer of potato in the whole world. It's a very big prestige, সত্যি সত্যি বিগ প্রেস্টিজ। এবং এটা কেন সম্ভব হয়েছে সোফার, হয়েছে যে আমাদের দেশে এখন অতি সাধারণ লোকেরা উন্নত বীজ উৎপাদন করার কৌশলটি রপ্ত করেছে, এবং এটা ডেভেলপ করছে আরো। এখন আমাদের যদি কর্তাবাবুরা পলিসিটা ভালো ডেভেলপ করতে না পারে, তাহলে আমাদের পটেটো গরুকে খাওয়ানো ছাড়া খুব বেশি একটা ভালো কি বলে উদাহরণ আমরা তৈরি করতে পারি না। এমন হয়েছে ইন দ্য রিসেন্ট পাস্ট, ফার্মাররা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, যে তারা কোল্ড স্টোরেজ থেকে পটেটো তোলে না, তুলেও তারা বাজারে ভালো দাম পায় না, কারণ সারা বছর সংরক্ষণ করার পরে ফসলের খরচ আছে, সংরক্ষণের খরচ আছে। তো তখন অনেক ফার্মার এটাকে অ্যাবান্ডন ঘোষণা করে দেয় যে আমরা এটা কোল্ড স্টোরেজ থেকে পটেটো নিব না। আর স্টোরেজের মালিকরাও তো সেই পটেটো করবে কি যদি বাজার দাম না থাকে। তো তখন কন্ডিশনই থাকে যে ওই কোল্ড স্টোরেজে চার্জ দিয়ে পটেটো সে রিলিজ করে নিবে। এখন যদি ওই সমস্ত চার্জ দিয়ে তার কিছুই না থাকে, অনেক ফার্মার এগুলোকে ইগনোর করে, এবং তাদের নামে অনেক রকমের মামলা মোকদ্দমা হয়ে যায়। এটা কেন? কারণ পটেটোর ইউটিলিটি এত মাল্টিপল পারপাস একটা ক্রপ হওয়ার পরেও পটেটোকে যদি আমরা ট্রেডিং এ, আমরা যদি এক্সপোর্টিং এ, প্রসেসিং এ এবং আমাদের খাদ্য তালিকায় আরো ভালোভাবে উপস্থাপন করতে না পারি, তাহলে তো এই সেক্টর ডেভেলপ করবে না। বাট ইট ইজ এ রিয়েলি রিয়েলি ভেরি প্রমিজিং সেক্টর। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের গ্রামাঞ্চলের লোকেরা এখনো যে থাকে ভেরি কমনলি ইউজ করছে পটেটো হারভেস্টিং এর জন্য, সেই কান্ট্রি প্লাউ, ওটা দিয়ে টেনে নিয়ে যায়, পিছন থেকে কিছু লোক এগুলো মাটি নাড়াচাড়া করে তুলে নেয়। বাট কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট টুলস বা মেকানাইজেশন ব্যবহার হচ্ছে,
পাওয়ার টিলারের পিছনে একটা ডিভাইস লাগিয়ে দিয়ে একটা ভাইব্রেটরের মতো ব্যবহার করে মাটি তুলে মাটি থেকে আলু তোলার সুযোগ আছে। তাই এই পটেটো প্ল্যান্টিং এর ক্ষেত্রেও মেকানাইজেশন কিছু কিছু শুরু হয়েছে আমাদের দেশে। তার পটেটো হারভেস্টার ব্যবহার হচ্ছে এখন, যারা এফোর্ড করতে পারছে। এটা ডিগিং একটা ডিভাইস আছে আর ওটা ভাইব্রেট করে। তো ভাইব্রেট করলে কি হয়, আলুটাকে বেরিয়ে আসে এবং পিছন থেকে লোকেরা এগুলোকে তুলে নেয়। আরো বড় হারভেস্টার তো একেবারে হোল প্রসেসিং করে নিয়ে যায়। তো স্লোলি স্লোলি থিংস আর ইমপ্রুভিং। এবং আজকে হয়তো খণ্ডিত চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে যে পারছে করছে। এক সময় দেখবে যে এটা তোমাদের জেনারেশনে তোমরা শিওরলি দেখবে, সেটি হলো যে লোকেরা বাধ্য হয়েই এমন 10 বিঘা জমি একত্রে চাষ করতে বাধ্য হচ্ছে ফর বেটার ম্যানেজমেন্ট। 20 বিঘা জমি একত্রে হয়ে যাচ্ছে, কারণ তারা দে ওয়ান্ট টু মিনিমাইজ দ্য কস্ট অফ কাল্টিভেশন। তখন ওখানে দেখবে যে অনেক কিছু হতে বাধ্য। এখন কিন্তু কৃষি কিন্তু আর অতি সাধারণ লোকের হাতে নেই। বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা কৃষির দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছে। তা আজকে যারা আমার ছাত্রছাত্রীরা 301 আছে, এখন একটু আগে 309 ছিল। কারোবার ঘুম পাচ্ছে হয়তো, শুনতেও পাচ্ছি যে আমার ঘুম পাচ্ছে। ভালো, ঘুমাবে। তো ঘুমানোর সময় ঘুমাইলেই তো ভালো ছিল। 301 জন ছাত্রছাত্রী আমার শুনছে কথা। তো তাদের মধ্য থেকে ডেফিনেটলি সাম উইল কাম আপ। 301 হয়ে গেল, 300 হয়ে গেল এখন। তো যাই হোক, তো 300 জনের মধ্যে 3 জনও যদি এই সেক্টরে একটা ভূমিকা রাখে, ইয়েস ইউ ক্যান বি ভেরি রিচ পিপল, যেটা তোমার স্যারেরা হতে পারেনি, যেটা তোমার চাকুরিজীবীরা হতে পারবে না। তো এই সমস্ত স্কোপ রয়ে গেছে। এবং আই মিন ইট, even any of my student at level 3 could not have any opportunity to complete their degree, nothing to be worried. Even আমি ফার্স্ট ইয়ারে বলেছি যে ফার্স্ট ইয়ারের ছাত্র সব পড়া বাদ, শুধু আমার প্ল্যান্ট প্রপাগেশনে ক্লাস করেছে, এটাকে নিয়ে যদি লেখাপড়া শুরু করে দেয় আর তোমাকে হাতে ধরে পড়াতে হবে, তুমি নিজ দায়িত্বে পড়বে। তো নিজ দায়িত্বে তুমি যদি এই কাজ যতদূর হর্টিকালচার পড়েছ এটাই নিয়েই যদি কেউ কাজ করে, আই এম শিওর দে ক্যান বি ওয়ার্ল্ড লিডার ইন অ্যাগ্রো বিজনেস। কয়েকদিন আগে আমার বাসার পাশে একটা মাত্র আমি একটা স্পেস ছিল যেখানে তোমার ওই কোয়ালিটি ফুড নিয়ে চিন্তা ভাবনা করছে, হার্বস, বিভিন্ন রকমের নাটস, তারপরে ভিনেগার, দিস এন্ড দ্যাট, যেটা নাকি হেলথ ফুড ক্যাটাগরির একটা শপ। ও দেখতে দেখতে আরো দুটো এসে হাজির হয়েছে এখানে, মানে আমার বাসার পাশে। So people are not waiting and then just looking for divine কি বলে গিফট, তাদের বাসায় একটা বিরাট প্যাকেট পৌঁছে যাবে আর তারা একদিন বড় ব্যক্তি হয়ে যাবে। এটা বাস্তব নয়। ইউ কন্টিনিউ টু সার্চ ফর ইট, সামথিং উইল হ্যাপেন। আমার বলার উদ্দেশ্য হলো যে হ্যাভিং অল দিস অপরচুনিটি, বাংলাদেশে কিন্তু পটেটো মার্কেটিং এর সাংঘাতিক রকমের একটি অনিশ্চয়তা আমাদের ফার্মাররা তোমার ফেস করছে এভরি সিঙ্গেল ইয়ার। এখানে কে দাগ দিচ্ছে কে আবার? তো এনিওয়ে, পটেটো পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, হারভেস্টিং হলো। তো হারভেস্টিং করতে হবে এমন সময় দ্যাট ইজ নট গিভিং ভেরি টু মাচ হিট টু ইউর ক্রপ। আর যদি হয় ইমিডিয়েটলি পটেটো হারভেস্ট করে শেডে নিয়ে যেতে হবে, যাতে তার তাপমাত্রাটা কমিয়ে ফেলা যায় ইমিডিয়েটলি। তো তার মধ্যে সর্টিং করা হয়। সর্টিং হলো নন মার্কেটেবল প্রোডাক্টকে সেপারেট করে নেওয়া, ডিজিজড এন্ড স্পয়েলড প্রোডিউসকে তোমার ডিসকার্ড করতে হবে। তারপরে গ্রেডিং। গ্রেডিং হচ্ছে অ্যাকর্ডিং টু সাইজ, কোয়ালিটি, শেপ, তুমি গ্রেড করে নিলে যে দিস আর দ্য অড শেপ, এটা হয়তো টেবিল পটেটো হিসাবে বাজারে দেওয়া একটু ঝামেলা হবে। ওকে, দেন উই ক্যান টেক দিস থিং ফর প্রসেসিং, দিস এন্ড দ্যাট। অথবা এটা ছোট, এটা বড়, এটা একটু শাইনি, হায়ার প্রাইসে বিক্রি হবে, ওটা একটু পুয়ার গ্রেডের পটেটো হয়ে গেছে, ওকে ইট উইল বি লোয়ার প্রাইস। আদারওয়াইজ কি হবে, গ্রেডিং না করলে সব গড়ে একই দামে লোয়ার এন্ডে বিক্রি হয়ে যাবে। তো এই জন্য গ্রেডিং ইজ ইম্পর্টেন্ট। এবার ফার্স্ট থেকে যদি ফিল্ডে কিছু গ্রেডিং করা যায় ভালো, না হলে পরে হলেও গ্রেডিং করতে হবে ফর গেটিং বেটার মানি ফ্রম দ্য মার্কেট। The curing is an essential step for potato and some other tuber crops, root crops, everything. The potato is typically tubers, and tubers are the stems, so modified stem. এখন তাকে যদি তুমি হারভেস্ট করো, নাড়াচাড়া হয়, ব্রুজিং হয়, তো একটু যদি হিলিং না করা যায়, তার যে ক্ষত হলো
তাহলে এই পটেটো সংরক্ষণ করা যাবে না। কি করতে হবে, অ্যারাউন্ড 20°C তোমার কোন শেডের মধ্যে যদি একটু রেখে দাও 2 থেকে 3 দিন, তখন তার হিলিং হয়ে যাবে। এই হিলিং করাটা উইথ রিলেটিভলি মডারেট টেম্পারেচার, এই প্রসেসটাই হচ্ছে কিউরিং। তো কিউরিং করলে তোমার কি হয়, যেখানে ইনজুরি হয়েছিল পটেটোতে বা ব্রুজিং হয়েছিল, খোঁচা লেগেছিল তুলতে গিয়ে, বা একটু চামড়া খসে গিয়েছিল, তো সেগুলোতে একটা সুবিরিন লেয়ার ডেভেলপ করে, তার ইন্টারনাল সিক্রেশন হয়। যেমনি করে আমাদের হাতে পায়ে খোঁচা লাগলে তুমি দেখবে যে তোমার ওখানে আস্তে আস্তে হিলিং হচ্ছে। তো আমাদের হিলিংটা একটু ডিফারেন্ট, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে সুবেরিন হচ্ছে এক ধরনের বায়োকেমিক্যালস, যেটা সিক্রেশনের মাধ্যমে সে একটা লেয়ার ডেভেলপ করে এবং এই লেয়ারটা তাকে একটা প্রোটেকশন দান করে। তো এই সুবেরাইজেশনটা কি করার জন্য তোমাকে কি বলে কিউরিং করতে হবে। ইট রিকোয়ার্স 2 to 3 days। তারপরে তুমি এবং বাই দিস টাইম ওই মাঠের তাপমাত্রা তো অনেকই সময় 30°, 35° চলে যায়, বা 25° তো এই যে মাস্ট। আর সূর্যের আলোতে যখন পটেটো হারভেস্ট হবে তখন তো এটা আরো হাই থাকে, এই জন্য তার ফিল্ড হিট স্টোরেজের প্রিন্সিপালটাই হলো যে মাঠে যে হিটটা আছে এই হিটটাকে চলে দিতে হবে। তো দিতে গেলে তোমার শেডে ফ্যানিং করতে হয়। তো এইভাবে করে কিউরিং এর মাধ্যমেও সে নরমালাইজড হয়, যে তার তাপমাত্রাটা একটা মডারেট লেভেলে চলে আসে, পটেটোর ইন্টারনাল টেম্পারেচার। তখন তুমি ব্যাগিং করে তুমি কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে। আমরা উই নাও মুভ ফরওয়ার্ড ফর স্টোরেজ। স্টোরেজের অনেকগুলো পারপাস আছে, যে দেয়ার আর সাম পটেটোস দ্যাট উইল বি অনলি স্টোরড ফর কনজাম্পশন পারপাস, এবং কনজাম্পশনটা কি টেবিল কনজাম্পশন, রান্না বান্না করে কিউলিনারি ইউজে হবে। তো সেটার জন্য 3 to 4°C তোমাকে স্টোর করতে হবে। And the potato is a very succulent tissue and they are alive, তো তাকে তো একটা ব্রিদিং করতে দিতে হবে। তো পটেটো স্টোরেজে কিন্তু ভালো একটা এয়ারেশনের ফ্যাসিলিটি রাখতে হবে। আর তাপমাত্রার সাথে সাথে তোমার হিউমিডিটিকেও একটু হাই রাখতে হবে, যাতে পটেটো শ্রিঙ্ক করে না যায়। ময়েশ্চার যদি খুব ড্রাই এনভায়রনমেন্ট থাকে, এতে পটেটো কি হবে, ভলিউম হারিয়ে ফেলবে, ময়েশ্চার চলে যাবে পটেটো থেকে। তো 1 কেজি ময়েশ্চার যাওয়া মানে 1 কেজি পটেটো চলে যাওয়া, অনেকটা বরফ গলার মতো। বরফ বিক্রি হয়নি, তো বরফ তো পানি হয়ে চলে যাচ্ছে, মূলধন কমে যাচ্ছে। তো আলুও যদি তুমি এলোমেলো রেখে দাও, তো দেখবে বাড়িতে আলু রাখলে কয়দিন পরে চুপসে যাচ্ছে। তো এর মানে ময়েশ্চার হারাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, প্রোডাক্ট কমে যাচ্ছে। Always potato has to be preserved at a moderately high relative humidity and low temperature conditions. আর নরমালি অন্য সিড গুলোকে তোমার লো টেম্পারেচার এন্ড লো হিউমিডিটি কন্ডিশনে রাখতে হয়, যেগুলো ট্রু সিড অল দ্য টাইম। বরং হায়ার টেম্পারেচার এন্ড হায়ার ময়েশ্চার কন্ডিশন ক্যান বি ভেরি ব্যাড ফর ট্রু সিডস প্রিজার্ভেশন। আর আমার যেহেতু এটা ভেজিটেটিভ সিড, এই জন্য হায়ার ময়েশ্চার লো টেম্পারেচার। তো প্রসেসিং পারপাস পটেটো যেটা বলছিলাম, যে আমরা চিপস করি, ফ্রেঞ্চ ফ্রাই বানাই, যেমন ওই আলুস বোম্বে করছে আলুস, তারপরে সান চিপস করছে, তারপর আরো কয়েকটা মেরিডিয়ান করছে। তো স্লাইস করে ফ্রাই করে যেটা তোমাকে দিচ্ছে ভেরি থিন স্লাইস, এগুলোকে আমরা বলছি চিপস। আর যেটাকে আমরা ওই যে ফাস্ট ফুডের দোকানে লম্বালম্বি একটু ব্লক আকারে পাই, সেটাকে আমরা বলছি ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই করো আর চিপস করো, অথবা ওখান থেকে স্টার্চ আইসোলেট করো, অথবা পটেটো পাউডার বানাও, এই ধরনের পারপাসে যে পটেটো, সেটাকে আমরা বলছি প্রসেসিং পটেটো বা ইন্ডাস্ট্রিয়াল পটেটো। তো প্রসেসিং পারপাসে যে পটেটো রাখা হবে, দ্যাট উইল বি অ্যানাদার ক্লাস। কারণ ওখানে যদি খুব নিম্ন তাপমাত্রায় রাখা হয়, তো তখন পটেটো আমার ভিতরে তোমার সুগার কন্টেন্ট বেড়ে যায়। তো সুগার কন্টেন্ট যদি বেড়ে যায় দ্য এন্ড অফ দ্য সিজন, তখন সেই পটেটো ফ্রাই করলে ব্ল্যাক এন্ড হয়ে যায়। তো বাজারে তার কিন্তু ফ্রেশ ভ্যালু থাকে না, এবং তার ক্রিস্পিনেস, টেস্ট সবকিছু একটু এলোমেলো হয়ে যায়।
তো এই জন্য এই প্রসেসিং পারপাসের পটেটোকে সবসময় একটু মডারেট টেম্পারেচার রাখা হয়, অ্যারাউন্ড 10 to 12 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ঝামেলা হলো if you keep them in 10 to 20 degree they will be sprouting। এই জন্য স্প্রাউট সাপ্রেসেন্ট তোমার ব্যবহার করতে হয় প্রসেসিং পারপাসের পটেটো। তো ওয়ান অফ দ্য স্প্রাউট সাপ্রেসেন্ট যেটা ভেরি পপুলার, এটা হলো ক্লোরোপ্রোফাম। তো এটাকে তার একটা বায়োকেমিক্যাল নাম আছে, আইসোপ্রোপাইল N 3 ক্লোরোফিনাইল কার্বামেট। তো সংক্ষেপে এটাকে বলা হয় CIPC। তো ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য নেম CIPC, ইটস ওয়ান্ডারফুল। CIPC ফিউমিগেশন করা হয়, যে স্টোরে রাখা হবে, বাট মডারেটলি 10 to 12 ডিগ্রি সেলসিয়াস সেই স্টোরেজ তাপমাত্রা মেনটেন করা হয়, humidity as usual 90% or above 90%, at the least 90%। এটা কেন করা হলো? কারণ আরো লোয়ার টেম্পারেচারে যদি এটা রাখা হয় তাহলে তার মধ্যে সুগার ডেভেলপ করে যায়। at the end of the season those potatoes are not suitable for গুড কোয়ালিটি চিপস প্রোডাকশন, কারণ ফ্রাই করলে সে ব্ল্যাক এন্ড হয়ে যাবে, আর লোকেরা তো এই মরা মরা রঙের জিনিস খেতে চাইবে না, ফ্রেশ ক্রিস্পি এমন হলেই লোকেরা পছন্দ করে। তো বোথ ফর ইভেন স্টার্চও ব্ল্যাক এন্ড হয়ে যাবে, একটু এত ফ্রেশ হোয়াইটিশ থাকবে না। পটেটো পাউডার বানালেও সেই পাউডারও একটু ডার্ক হয়ে যাবে, তো তখন বাজার মূল্য কমে যায়। সেই জন্য এটাকে মডারেটলি 10 to 12 ডিগ্রি সেলসিয়াস এটাকে প্রিজার্ভ করতে হবে। তো আমি জানি আমি বোধহয় সময়ের শেষের দিকে চলে আসছি। আজকে থাকুক স্যার। I know this, but what are we going to do? Let's see little bit. তো আমরা পটেটোর পুরা ভ্যালু চেইনটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ আমি বলেছি পটেটো ইজ এ মডেল ক্রপ। It touches every corner of the engagement in agriculture sector, not only with the production, এটার ভ্যালু এডিশন, এটা তোমার স্টোরেজ, এটার লোকাল ট্রেডিং, ইন্টারন্যাশনাল ট্রেডিং। বাংলাদেশ থেকে এখনো বেশ কিছু দেশে পটেটো এক্সপোর্ট করা হয়। আমাদের এই চেইনটা বুঝতে হবে, কারণ এর সাথে এগ্রিকালচার এন্টারপ্রেনারশিপের একটা সুন্দর যোগসাজশ আছে। যদি কেউ এই সিস্টেমটা বুঝতে পারে, there is an opportunity for understanding the business procedure as well. তো আমরা দেখবো, তো তোমাদেরকে একটু লেখাপড়া করতে হবে to understand more on this, এবং কারো যদি কোশ্চেন থাকে আমরা সেটা করব, উত্তর দিব। আর আমি একটু ব্রিফলি দেখাবো যে আমাদের এখানে কে ঠিক চিহ্ন দিচ্ছে কে। যদি ভালো বেচাকিনি না করা যায় তখন ফার্মার এবারে গালে হাত দিয়ে বসে পড়ে আলুর উপরে। স্যার আমাদের এক্সাম ইম্পর্টেন্ট টপিক গুলো একটু বলে দেন স্যার। এভরি সিঙ্গেল থিং রিগার্ডিং পটেটো। এক্সাম ছাড়া কি কিছু পড়াচ্ছে নাকি যেটা এক্সামে দেওয়া যাবে না? পটেটো শুরু থেকে শেষ পর্যন্ত। তো যে জিনিসটা আমাদের পটেটো অ্যাড করতে হবে, potato can be grown right from true seed, so then it is called TPS, true potato seed। তো পুরো potato seed নিয়ে আগামী ক্লাসে বলবো। তো পটেটো বীজ উৎপাদন করতে গেলে who is this expert? গোলা টোলা দিচ্ছে, হ্যাঁ আমাদেরই ছাত্র নাকি? আমি আগেও বলেছি দিস দ্য ইন্ডেক্স অফ আওয়ার স্টুডেন্টস, বুঝছো না? আমি প্রফেসর আজিজুর রহমান কি বললাম তোমাকে, বকা দিলাম কি দিলাম না, দিস নট ইম্পর্টেন্ট। The Krishi Vishwavidyalaya has given that quality student to enter into the university, এবং তারা নিজেকে দূর অগ্রগতি হতে পারে না যে তারা স্যারের এই স্লাইডের মধ্যে তারা স্কেচ করছে। এটা তোমারই অগ্রগতি তোমার জন্য, আমার অগ্রগতি আমার জন্য। রিমেম্বার দিস থিং, বাট it is an expression of your quality anyway. তো যাক, তাহলে আগামীতে আমরা যেটা করব, এই সিড প্রসেসটাকে আমরা একটু ভালোভাবে বুঝবো, যে ট্রু পটেটো সিড কিভাবে আমরা তৈরি করতে পারবো এবং এর মাধ্যমে আমাদের কি সুবিধা আছে। It is not done in the country commercially, but you should know. And another process যেটা নাকি হাই কোয়ালিটি সিড পটেটো কিভাবে তৈরি করা হয় থ্রু টিস্যু কালচার সিস্টেম, এটা আমি শেয়ার করব। So thank you very much, especially for all of you যারা নাকি তোমার এটা হ্যান্ড করেছিলে। I was trying to catch up, but একটু টেকনিক্যালি আমার স্লাইড গুলো সব এলোমেলো হয়ে যাচ্ছিল, আমার মনে হয় কম্পিউটারই স্টাক হয়ে গিয়েছিল।
So thank you. We'll see you next week at the same time. Bye for today.